আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতির আজকের ক্লাসে আজকে আমরা মূলত বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। বিরাম চিহ্নের যেই এর ভেতরে যে কমা, সেমিকোলন, তারপর হাইফেন, বিভিন্ন বানান এবং মেইনলি বানানের বিষয়গুলো কিন্তু আজকের ক্লাসের মূল বিষয়। তাহলে বিরাম চিহ্ন এবং বানানের কয়েকটি সাধারণ নিয়ম আমরা শিখব এবং রিভিশন ক্লাস মূলত আমরা নিয়মের চেয়ে নিয়মগুলো জাস্ট একটু আমরা ওভারভিউ দেব, জাস্ট বলে যাব এবং বেশি বেশি পড়বো আমরা উদাহরণগুলো, বিশেষ করে বিভিন্ন সালে আসা আমাদের যে প্রশ্নগুলো এগুলো সলভ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের রিভিশনটাকে আরও পুরো সুন্দর করতে পারবো। মেইনলি খেয়াল করো বিরাম চিহ্ন। বিরাম চিহ্নের ক্ষেত্রে যে বিষয়টা হয়, বিরাম মানে থামা। বিরাম শব্দের অর্থ হলো থামা। যেই চিহ্নের মাধ্যমে আহ, তোমার কোথাও থামতে হবে, একটা লেখা আমরা লিখছি, একটা লেখা আমরা পড়ছি, এই লেখার মধ্যে আমরা কোথায় থামবো এই বিষয়টা নির্ধারণ করে হলো বিরাম চিহ্ন। দেখো, লিখিত বাক্য অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করা চিহ্নসমূহকে বলা হয় বিরাম চিহ্ন। অর্থাৎ আমাদের কোথায় থামতে হবে এই থামার বিষয়টাই হলো বিরাম চিহ্ন ঠিক করে দেয়। এবং জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা সূচক চিহ্নই ঠিক করে দেয়, যেখানে জিজ্ঞাসা আছে, কিংবা বিস্ময় চিহ্ন দ্বারা বিস্ময় প্রকাশ করে। সো একটা একটা লেখার যে মূলত আবেগ, অনুভূতি এই জিনিসগুলো প্রকাশ করার কাজই হলো বিরাম চিহ্নের কাজ। কয়েকটা বিরাম চিহ্ন আমরা দেখি। কমা, তোমরা এগুলো চেনো, এটা দেখতে কেমন। সেমিকোলন কেমন, দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন। দেখো, ড্যাশ কিন্তু আকার একটু বড় এবং হাইফেন আকার একটু ছোট। এই দুটো অনেক সময় এলোমেলো হয়ে যায়, আমরা দেখে চিনতে পারি না। সো আমরা জাস্ট লেন্থটা দেখবো, ড্যাশের লেন্থ একটু বড় হয় আর হাইফেনের লেন্থ একটু ছোট হয়। এরপর আছে উদ্ধরণ চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, এবার আছে বন্ধনী চিহ্ন, বিকল্প চিহ্ন এবং ইলেক বা লোপ চিহ্ন, ঊর্ধ্বকমা যেটাকে বলা হয়, কোনো কিছুকে লোপ করে। যেমন আমরা কয়জন বলি, কয়জনকে লোপ করে লেখে কজন। সো এই চিহ্নগুলো আমাদের জানতে হবে। এবং দেখো যে বিরাম চিহ্ন, যে উল্লেখিত বিরাম চিহ্নগুলোর মধ্যে কিছু বিরাম চিহ্ন বক্তার মনোভাব সমাপ্তি বর্ষে বাক্যের শেষে ব্যবহৃত হয়। হ্যাঁ, বাক্যের শেষে, বাক্যের শেষে বিরাম চিহ্নগুলো হলো দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন এবং বিস্ময় চিহ্ন, এই তিনটা। তাহলে 1 নাম্বার দাড়ি, 2 নাম্বার জিজ্ঞাসা চিহ্ন এবং 3 নাম্বার বিস্ময় চিহ্ন, এই তিনটা হলো বাক্যের শেষে ব্যবহৃত হয়। আর বাক্যের মধ্যে ব্যবহৃত যে বিরাম চিহ্নগুলো হয় সেগুলো যে এগুলো। সো বাক্যের মধ্যে অনেক ধরনের বিরাম চিহ্ন ব্যবহার হয়, সো এটা নাম্বার মনে রাখার চেয়ে বড় কথা হলো কোনগুলো বাক্যের মধ্যে ব্যবহার হয় সেটা জানলেই হবে। দেখো, দাড়ি, জিজ্ঞাসা এবং বিস্ময় চিহ্ন, এই তিনটা হলো বাক্যের শেষে ব্যবহৃত হয়। এখন খেয়াল করো যে বিরাম চিহ্নের যে বিরতিকাল, বিরতিকালের ক্ষেত্রে 6টা বিরাম চিহ্ন 1 সেকেন্ড থামতে হয়। কয়টা বিরাম চিহ্ন? 6টি বিরাম চিহ্নে 1 সেকেন্ড থামতে হয়। উদ্ধরণ এবং কমা 1 বলতে যেটুকু সময় লাগে সেটুকু, সেমিকোলনে 1 বলার দ্বিগুণ সময়, ইলেক বা বন্ধনী চিহ্নতে কোনো থামার প্রয়োজন নাই। সো এইগুলো আমাদের একটু মানে মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে যে কোনটা কোথায় কোথায় 1 সেকেন্ড। দাড়ি, বিষয়ের জন্য জিজ্ঞাসা চিহ্ন, কোলন, কোলন ড্যাশ এবং ড্যাশ, কোলন ড্যাশ, কোলন ড্যাশ, এই 6টা সহজ আছে, তুমি সহজেই মনে রাখতে পারবা। এই যে দাড়ি, বিস্ময় চিহ্ন এবং জিজ্ঞাসা চিহ্ন, এই তিনটা কিন্তু বাক্যের শেষে বসে। সো এই তিনটা তুমি সহজেই মনে রাখতে পারতেছো। এবং এরপরে কোলন ড্যাশ, কোলন ড্যাশ, তিনটা, কোলন একটা, ড্যাশ একটা, আবার কোলন ড্যাশ একটা। সো এটা মনে রাখা আশা করি তোমাদের জন্য কঠিন হবে না। এবং 1 বলতে যত সময় লাগে সেটা হলো কমা আর উদ্ধরণ চিহ্ন উপরে থাকে, এবং সেমিকোলনে হলো 1 বলার দ্বিগুণ সময়, আর ওগুলোতে 1 সেকেন্ড। এবং হাইফেন, ইলেক চিহ্ন, বন্ধনী চিহ্ন, এগুলোতে থামার কোনো প্রয়োজন নেই, যে কোনো বন্ধনীতে থামার প্রয়োজন নেই। এখন দেখো, দাড়ি কোথায় বসে, জিজ্ঞাসা, বিস্ময়সূচক চিহ্ন, বক্তার কোনো কিছু জানার আগ্রহ থাকলে, হ্যাঁ, সেখানে প্রশ্ন হচ্ছে যে বক্তার মনোভাব সমাপ্তি বোঝাতে, মনোভাব একদম সমাপ্ত, সেখানে দাড়ি বসবে। এবং বিস্ময়, বক্তার মনে বিভিন্ন আবেগ, হ্যাঁ, আনন্দ, আহা কি সুন্দর দৃশ্য, কিংবা মাগো তুমি কখন এলে, এই যে বিভিন্ন ধরনের অনুভূতির যে প্রকাশ, এই অনুভূতির প্রকাশ কিন্তু আমাদের এই বিরাম চিহ্নের মাধ্যমে হয়। এবার দেখো, বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য কমার ব্যবহার হয়। দেখো, কমার প্রচুর ব্যবহার আছে, কমার ব্যবহারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সরাসরি নিয়ম থেকেও কিন্তু এমসিকিউ হয়ে যায়। সো বাক্যের অর্থ স্পষ্ট করে, বাক্যের সম্বোধনের পর যে সেতু, পড়তে বসো, বিথু, খাবে এসো, সো এভাবে আসে। একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে, যে একই পদ যখন পাশাপাশি ব্যবহৃত হবে, যেমন পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদী, সো উদাহরণের ক্ষেত্রে, কিংবা একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে, বাক্যাংশগুলোকে আলাদা করতেও এই ধরনের ব্যবহার হয়। আবার বাক্যে
উদ্ধৃতি চিহ্নের আগে। মা বলতেন অঙ্ক করতে বসো, এই যে উদ্ধৃতি চিহ্নের আগে যখন তুমি এই যে এরকম কোটেশন মার্ক দেবা তার আগে কিন্তু একটা কমা বসবে। সো কমার ব্যবহার, সেমিকোলনের ব্যবহার এগুলো কিন্তু আমাদেরকে পড়ে নিতে হবে যে দুটো বাক্যের মধ্যে ভাব এবং অর্থের সম্বন্ধ থাকলে সেখানে সেমিকোলন বসে। যেমন দিনটা ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, যেমন আজকের দিনটা ভালো নয়। সো এই দিনের সাথে যে ওই দিনে আরো কি হচ্ছে যে ভাব এবং অর্থের সম্বন্ধ আছে, যে দুইটা বাক্যের মধ্যে একটা সম্পর্ক আছে। যখন মানে ভাবটা একটা বাক্যে শেষ হচ্ছে না, একটা বাক্য পর্যন্ত যাচ্ছে, তখন সেটার মাঝে সেমিকোলন হবে। এবং একাধিক বাক্য সংযোগ অব্যয়ের দ্বারা যুক্ত না থাকলে, যেমন আগে স্কুলের পড়া পরে গল্পের পড়া, যদি তুমি ওখানে তুমি যদি ওখানে সংযোগ অব্যয়ের দ্বারা যুক্ত না হলে তখন সেক্ষেত্রে তোমাকে সেমিকোলন দিতে হবে। এবং যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদেরকে আগে, যে মনোযোগ দিয়ে পড়ো তাহলেই ভালো ফলাফল হবে। সো এগুলো উদাহরণগুলো কিন্তু আমাদের বেশি করে মনে রাখতে হবে এবং কি কি কারণে হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যদি জ্যোতি এবং বিরাম চিহ্ন থেকে তুমি ভালো করতে চাও। এবং এই যে এটা শুধু যে আমাদের পরীক্ষার এমসিকিউ এর জন্য এমন না, আমাদের সারা জীবন আমরা যে লেখাপড়া করি এবং লিখি, এই লেখার কাজেও কিন্তু ব্যবহার হয়। জ্যোতি বিরাম চিহ্ন ছাড়া কিন্তু তোমার লেখা সুন্দর হবে না। তাই জ্যোতি বিরাম চিহ্নর গুরুত্ব এখানে কিন্তু বেশ আছে। অলরাইট, এরপরে দেখো আমরা যদি দেখি যে কোলনের ব্যবহার নাটকের সংলাপের আগে ব্যবহার হয়, উদ্ধৃতির পরে উদাহরণ বা দৃষ্টান্ত বোঝারে, হ্যাঁ দৃষ্টান্ত বোঝায়, এই যে উদাহরণ দিচ্ছে এখানে ব্যবহার হয়েছে। রবীন্দ্রনাথ বলেছেন হ্যাঁ উদ্ধৃতির আগে। এবং নাটকের সংলাপে ডুকরি কি চায়, কাঙালি বলল আগে মহাশয় হচ্ছে দেশ হিতৈষী। ডুকরি আবার বলল তা তো সকলেই জানে, কিন্তু আসল ব্যাপারটা কি? কাঙালি আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ। সো এই যে দেখো নাটকের সংলাপের ক্ষেত্রে, ডায়লগের ক্ষেত্রে, সো এই যে তোমরা একটা জিনিস ভুল করো, দেখো এটা এটা কিন্তু কোলন না, এটা হলো বিসর্গ। বিসর এটা হলো বিসর্গ। আর কোলন হলো মাঝখানে ফাঁকা থাকবে না, কোলনের মাঝখানে ফাঁকা থাকবে না, এই যে এটা হলো কোলন। কোলন আর বিসর্গের মধ্যে পার্থক্য আছে। এরপরে দেখো হাইফেনের ব্যবহার, দুটো শব্দের সংযোগ বোঝাতে, সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখাতে, একই ধরনের শব্দ হ্যাঁ প্রকাশের ক্ষেত্রে যে সমাসবদ্ধ পদের অংশগুলো। সো এই নিয়ম থেকেও কিন্তু এমসিকিউ হয় এবং সেগুলো কিন্তু সালে, বিভিন্ন সালে আমরা আসতে দেখেছি। তাই এই যে এই জ্যোতি চিহ্নকে তুমি যদি গুরুত্ব কম দাও হবে না, তোমাকে বেশি করে গুরুত্ব দিতে হবে, এইখান থেকে অনেক কিছু বোঝার আছে। ওকে, দেখো আমরা একটু খেয়াল করব যশোর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড 2019 সালে প্রশ্ন হয়েছে নিচের কোন বাক্যটিতে জ্যোতি চিহ্নের সঠিক ব্যবহার হয়েছে। দেখো মা বললেন অঙ্ক করতে বসো, সরাসরি উদাহরণ থেকে আসছে না, এটা কিন্তু বইয়ের উদাহরণ থেকে আসছে একদম হুবহু। তো এখন দেখো মা বললেন, তো কোনো বক্তার কথা যদি আমরা উদ্ধৃত করি তাহলে প্রথমে কমা দিতে হবে এবং তারপর উদ্ধৃতি চিহ্ন দিতে হবে। দেখো এখানে একটা দিছে, এখানে দুইটা, একটা দিছে এবং কোনো কমা টমা নাই। সো আমরা দেখতেছি এখানে সব ঠিক আছে, কারণ এখানে একটা কমা আছে এবং এখানে দুইটা উদ্ধৃতি চিহ্ন আছে। সো এটাই শুদ্ধ। এরপরে দেখো বিরাম চিহ্ন বাক্যের শেষে, কোন বিরাম চিহ্নটি বাক্যের শেষে বসে? আমরা বললাম না এইখান থেকে প্রশ্ন হতে পারে যে বাক্যের শেষে কোনগুলো বসে। বাক্যের শেষে তিনটা বসে, এর মধ্যে কোনটা আছে? বিস্ময় চিহ্নটা এখানে আছে। এরপরে দেখো বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কয়টি? আমরা জানি তিনটি, একটু আগেই পড়লাম যেটা। দুটো শব্দের সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন বোঝায়? দুইটা শব্দ সেটাকে যদি যখন কানেক্ট করবে তখন আসলে কোন বিরাম চিহ্নটা আমরা বসাবো? সেটা হলো হাইফেন। হাইফেন হলো দুটো শব্দের সংযোগ বসাতে। একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে? যে একই ধরনের শব্দ সেটা প্রকাশ করছে, একই ধরনের শব্দ প্রকাশ করছে, আমরা একটু আগে নিয়মের মধ্যে বললাম। সো রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন। সো তোমরা কিন্তু বুঝতে পারছো যে নিয়ম থেকে সরাসরি প্রশ্ন আসে। দেখো বিরাম চিহ্ন এমন যদি হইতো যে একটা প্যাসেজ দিয়ে বলছে এখানে বিরাম চিহ্নগুলো বসাও, সেটা একটা ব্যাপার, কিন্তু সেটা হচ্ছে না, বরং বিরাম চিহ্ন নিয়মের মধ্যে থেকে আসছে। সো যেহেতু নিয়মের মধ্যে থেকে বিরাম চিহ্ন আসছে তাই আমাদেরকে নিয়মটা পড়তে হবে, কাইন্ডলি নিয়ম পড়তে হবে, তাছাড়া কিন্তু তুমি ভালো করতে পারবা না এই জায়গায়। এবার দেখো নাটকের সংলাপের আগে কোন বিরাম চিহ্ন বসে? চট্টগ্রাম বদ্যুৎ 2019, তুমি কি বলবা? এটা ডিরেক্ট নিয়ম। নাটকের সংলাপে কি বসে? নাটকের সংলাপে কোলন বসে, আমরা একটু আগেই পড়েছি। এরপর দেখো বাক্য সম্বোধনের পর, সম্বোধন করার পর কি বসে? সম্বোধনের পর কমা বসে। বাংলায় কোন চিহ্নটাকে সংযোগ চিহ্ন বলা হয়? সংযোগ মানে কানেকশন করে, যে আমরা জানি একটু আগে পড়লাম যে হাইফেন মূলত কানেকশন করে, একই ধরনের বিষয়গুলোকে কানেক্ট করে। এরপর দেখো একাধিক বাক্যের মধ্যে যোগসূত্র রক্ষায় কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? যোগসূত্র,
কোনটা কোন বিরাম চিহ্ন ব্যবহার হয়? যে একটা বাক্য শেষে ওই যে আজকে আবহাওয়া একটু খারাপ, তারপর একটা চিহ্ন দিয়ে একটু পরপর বৃষ্টি হচ্ছে। চলো এই যে একই বাক্য, ভাব কিন্তু শেষ হয়নি। এই যে সেমিকোলন, আমরা যেটা একটু আগেই পড়েছি। সো ম্যাক্সিমাম দেখো দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্ন। এটাও কিন্তু কোত্থেকে আসছে? আমাদের আমাদের যে নিয়ম সেগুলো থেকে আসছে। দুটো বাক্যের মধ্যে ভাব এবং অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন দিতে বলবো? ভাব এবং অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসবে, আমরা যেটা পড়লাম। যেসব যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে, হ্যাঁ বৈপরীত্য কিংবা অনুমান প্রকাশ করে, সেটাই হলো সেমিকোলন বসবে। বৈপরীত্য অনুমান, তুমি যদি ভালো করে পড়ো, তুমি যদি লেখাপড়া না করো, রেজাল্ট অনেক খারাপ করবে। সো এই যে বৈপরীত্য বা অনুমানের ব্যাপার, অনুমান বোঝাইলেও কিন্তু সেমিকোলন হবে, সরাসরি নিয়ম থেকে আসতেছে, ঢাকা বোর্ড 2018। সো তোমাকে বিরাম চিহ্ন ভালো করতে হলে তোমাকে নিয়ম পড়তে হবে, মাস্ট পড়তে হবে। এরপরে দেখো, বাক্যে উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোন জ্যোতি চিহ্ন বসে? উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোন জ্যোতি চিহ্ন বসে? আমরা জানি কোলন। আমরা জানি যে যথার পরে আমরা বসাই, যে কোনো উদাহরণ দিতে গেলে কোলন ব্যবহার করি। উদ্ধৃতির আগে, উদ্ধৃতির আগেও কোলন বসে, আমরা একটু আগেই পড়েছি যে লিখেছি উদ্ধৃতির আগে কিন্তু কোলন বসে, যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হ্যাঁ তাই না? এরপরে দেখো, কোলন কোথায় ব্যবহৃত হয়? একাধিক বাক্যের সংযোগ, উদ্ধৃতির আগে দুটো শব্দের সংযোগে। সরাসরি আমরা দেখতে পারি যে উদ্ধৃতির আগে, এটা আমরা মাত্রই পড়লাম। সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখবার জন্য কোন চিহ্ন বসে? আমরা বারবার বলছি যে এখানে দেখো বরিশাল বোর্ড 2018 এবং 17 সালের প্রশ্ন, এইগুলাতে শুধু নিয়ম আসতেছে, শুধু নিয়ম। দেখো আমার নিয়মগুলো জানা আছে, এজন্য আমি চটচট করে পারতেছি, এবং তোমাদের যদি নিয়ম জানা থাকে তোমরাও দ্রুত পারবা। সো নিয়মগুলো ভালো করে পড়তে হবে। সমাসবদ্ধ পদের ক্ষেত্রে হাইফেন এর ব্যবহার আছে। এবং দেখো, একাধিক বাক্য সংযোগ অব্যয়ের দ্বারা যুক্ত না হলে, যে সংযোগ অব্যয়ের দ্বারা যুক্ত না হলে সেমিকোলন বসে, সরাসরি নিয়ম, বইয়ের নিয়ম সরাসরি। বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কোন বিরাম চিহ্ন বসে? উদ্ধৃতি চিহ্নের আগে কোন বিরাম চিহ্ন বসে? কমা বসে। আমরা দেখেছি যে মা বললেন, হ্যাঁ মা বললেন, এই যে মা বললেনের পর একটা কমা দিয়েছি। এরপর দেখো, যে আমরা বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, তোমরা মনে করতে পারো এটা অনেক সহজ, দাড়ি কমা এগুলো কোথায় কি এমন ব্যাপার, কিন্তু না, এটা একটু কেয়ারফুলি নিতে হবে, কারণ এইখানে মূল বিষয়টা হলো নিয়ম থেকে আসে। যদি উদাহরণ থেকে আসে তুমি হয়তো বাক্য দেখে বসাইতে পারতে, কিন্তু যদি তোমার নিয়ম থেকে আসে, তোমার যদি নিয়ম মুখস্থ না থাকে, মনে না থাকে, তাহলে কিন্তু তুমি কোনোভাবে অ্যান্সার করতে পারবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট বিরাম চিহ্ন, এবং বিরাম চিহ্ন ভালো করে করতে হলে নিয়মগুলো জেনে রাখা অবশ্যম্ভাবী, অবশ্যই জরুরি। এবার দেখো বানান। বানান খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বানান শুধু এখনকার জন্য না, সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। বানানে খারাপ হইলে লিখিততে মার্ক ভালো আসে না। সো বানানের ক্ষেত্রে আমাদের আরেকটু সেন্সিটিভ হওয়া উচিত, তাই না? ওকে, আমরা একটা ডিজাইন করলাম, কেমন হলো বলো? তাহলে আমরা চলো বানানগুলো পড়ি, যে বানান কিভাবে পড়বো। দেখো, ভাষা শুদ্ধরূপে লিখতে হলে যে ভাষার বানান জানা খুবই জরুরি। প্রত্যেক ভাষারই বানানের নিয়ম আছে। বাংলা ভাষায় বানানের নিয়ম, বিশেষ কিছু নিয়ম রয়েছে। এই নিয়ম সময় বদলের সঙ্গে সঙ্গে কিছুটা আধুনিক করা হয়, যে সময় বদলের সঙ্গে সঙ্গে কিছুটা আধুনিক করা হয়, যে নিয়ম মাঝে মাঝে চেঞ্জ হয়। বাংলাদেশে সাধারণভাবে মান্য করা হয় বাংলা একাডেমি অনুমোদিত বানান রীতি। সো বাংলা একাডেমি অনুমোদিত যে বানান রীতি, সেটা কিন্তু আমরা ফলো করব, এবং আমরা যে বানানগুলো শিখব, এই বানানগুলো বেসিকলি বাংলা একাডেমি যে আধুনিক বাংলার নিয়ম আছে সেই নিয়মের সাথে কানেক্টেড। এখন দেখো, যে রস্বই দীর্ঘই, রস্য দীর্ঘ, এগুলোর ব্যবহার, এই যে নিয়মগুলো লেখা আছে, এই নিয়মগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। দেখো, যেসব তৎসম শব্দ, তৎসম মানে কি? তৎসম মানে হলো সংস্কৃত। তৎসম মানে কি? সংস্কৃত। সংস্কৃত শব্দে কি হয়? রস্য ও দীর্ঘ উভয় স্বর, রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ, তারপরে অভিধান সিদ্ধ যে ক্ষেত্রে, এবং অতৎসম, তদ্ভব ইত্যাদি শব্দে বানানে রস্যই, রস্য, 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 হ্যাঁ, এই যে এগুলো ব্যবহার হবে। দেখো, তৎসম শব্দের বানানে রস্য ও দীর্ঘ উভয়ই ব্যবহার হতে পারে, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে অতৎসম শব্দে শুধুমাত্র রস্যই এবং রস্যইকার, রস্য এবং রস্যকার ব্যবহার হবে। সো তৎসম শব্দে দেখো রস্যইও আছে, তৎসম মানে তৎসম শব্দে অটবি, আবির, আশিস, উষা, ও কিংবদন্তি, কুটির, গণ্ডি, গ্রন্থাবলী, চিৎকার, তরণী, হ্যাঁ। আবার অতৎসম শব্দে দেখো, অতৎসম শব্দেও দেখো রস্যইকার আছে। সো তৎসম শব্দের রস্য দীর্ঘই দেখেই অনেক সময় অনেকে বলে যে দীর্ঘই থাকলেই হয়ে যাবে, ব্যাপারটা এমন না।
কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘ ইকার হবে, যেমন অভিনেত্রী, কর্ত্রী, কল্যাণী, কিশোরী, গাভী, গুণবতী। এগুলো বেশি বেশি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি উদাহরণগুলো মনে রাখলে কিন্তু আমরা পারবো। সো তৎসম হলো সংস্কৃত, যে শব্দগুলো সরাসরি সংস্কৃত থেকে আসছে, সেখানে হ্রস্বই দীর্ঘই উভয়ই ব্যবহার হইতে পারে, কিন্তু অতৎসম শব্দে সব সময় হ্রস্বস্বর অর্থাৎ হ্রস্বই হ্রস্বউ, হ্রস্বকার হ্রস্বউ এগুলো ব্যবহার হবে, মানে দীর্ঘ ব্যবহার হবে না, কিন্তু তৎসমতে দুটোই ব্যবহার হবে। আবার দেখো, ভাষা এবং জাতির নামে সবসময় হ্রস্বইকার হবে, যেমন নেপালি, আফগানি, আরবি, পাকিস্তানি, পাঞ্জাবি, ফার্সি, বাঙালি, সাঁওতালি, হ্যাঁ, জাপানি, তারপরে ইংরেজি, আরবি, এগুলোতে সবসময় হ্রস্বইকার হবে। এবং বিশেষণবাচক আলী, পদের শেষে যদি আলী থাকে, চৈতালি, পুবালি, বর্ণালী, মিতালি, মেয়েলি, রূপালী, সোনালী, এগুলো সব জায়গায় আলী আছে, আলী থাকলেই হ্রস্বইকার হবে, পদের শেষে আলী থাকলে হ্রস্বইকার হবে। আবার দেখো, ওকারের কিছু নিয়ম আছে, যে ক্রিয়াপদের বানানে পদান্তে, পদান্তে মানে হলো পদের শেষে বা শব্দের শেষে, পদের শেষে বা শব্দের শেষে যদি ও কার অপরিহার্য নয়, যে সবসময় ওকার উচ্চারণ হলেই ওকার দিতে হবে না, যেমন আনবো উচ্চারণ হয় আনবো, কিন্তু ওকার দিতে হবে না। যে করতো, করতো বানানে উপর দিতে হবে না। খেলতো, খেলবো, দেখতো, কিন্তু হরবো, নাচবো, পড়বো, হ্যাঁ, ওকার দিতে হবে না। বর্তমান অনুজ্ঞা সামান্য রূপে পদান্তে ওকার করা যায়, যেমন আনো, করো, খেলো, চলো, হ্যাঁ। এখন দেখো, এগুলোতে ওকার ব্যবহার করা যায় কেন? এই যে তুমি যখন বলো চল, এটা আসলে তুই চল হয়, কিন্তু যখন আমরা বলি চলো তখন হয় তুমি চলো। তাহলে তুই আর তুমি দুই ক্ষেত্রে আমাদের একটা চেঞ্জ আছে, কিন্তু আনবো, আনবো, ওকার দিলেও কোনো চেঞ্জ হবে না, ওকার না দিলেও কোনো চেঞ্জ হবে না, এই কারণে আমরা ওইখানে ওকার দিব না। ওকে, তাহলে এটা কেন আমরা এখানে এই চেঞ্জটা আনলাম বলো? এখানে ওকার দিলে একটা চেঞ্জ আসতেছে, যখন ওকার দিলে চেঞ্জ আসবে তখন আমরা ওকারটা দিব। বিশেষ করে অনুজ্ঞার ক্ষেত্রে, কাউকে আদেশ নিষেধ এগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা ওকারটা ব্যবহার করে থাকি। এবং আনো, পদের শেষে যদি আনো থাকে তাহলে ওকার হবে, যেমন করানো, খাওয়ানো, ঠেঙানো। ঠেঙানো মানে কি তোমরা কি জানো? ঠেঙানো মানে হলো মাইর দেওয়া। এবার দেখানো, নামানো, পাঠানো, শোয়ানো, এগুলো দ্বারা কি পদের শেষে ওকার হবে। এবং অর্থ বা উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষণ ও অব্যয় শব্দে ওকার দেওয়া আবশ্যক, মানে অর্থ বা উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে। যেমন কাল, কাল মানে হলো সময়, কালো মানে হলো বর্ণ। সো কাল সময়ও বোঝায়, যে আগামীকাল আমি যাব। সো আগামী, এই যে কাল দ্বারা অর্থ বিভ্রান্ত হইতে পারে, কোন আবার কোনো, যে কোনো দিনই আমার কপাল খুলবে না, কোনো দিনই, এই যে কোনো দিনই মানে অনেকগুলার মধ্যে কোনো দিনই, অনেক দিনের মধ্যে একটা দিন, বহুর মধ্যে এক, এটা হলো কোনো। আর কোন দিক দিয়ে এলে, কোন দিক দিয়ে এলে, যে কোন দিক দেখে আসে, আবার কোন কথাটি বলবা তুমি, কোনটি কোনটি নিবে। তাহলে এই ধরনের যদি অর্থের চেঞ্জ হয় সেক্ষেত্রে ওকার দিতে হবে, যেমন মত এবং মতো। হ্যাঁ, তাহলে দেখো এখানে আরো একটা উদাহরণ আমি অ্যাড করে দিলাম। ধরো মত আবার মতো। এই মত মানে কি? এই মত মানে হলো অপিনিয়ন, তাই না? মানে অপিনিয়ন বা মতামত। আর এই মত মানে কি? এই মত মানে হলো অ্যাজ লাইক। সো এগুলোর ক্ষেত্রে যদি অর্থের চেঞ্জ ঘটে তখন আমরা এই কাজগুলো করব। এরপর দেখো, বানানে বিসর্গ, হ্যাঁ, বিসর্গ এর ব্যবহার। আচ্ছা, বিসর্গ এখানে, এই যে বিসর্গ এর ব্যবহার, যে বিসর্গ কিরকম হবে, যে পদের শেষে বিসর্গ থাকবে না। হ্যাঁ, পদের শেষে, এই যে এখানে যদি তুমি বিসর্গ দাও সেটা করা যাবে না। সো সবগুলো পদের শেষে বিসর্গ থাকবে না, পদের মাঝখানে বিসর্গ থাকতে পারে। হ্যাঁ, কিংবা আবিধান সিদ্ধ অনুসারে শুদ্ধ হলে পদ্মমধুসে বিসর্গ বর্জনীয়। যে দুঃখ, দুঃসহ, নিঃশব্দ, এগুলো যদি আবার অভিধানে যদি সেগুলো না থাকে তবে দেওয়া যাবে না, থাকলে দিব। সো আমরা এই যে থাকলে দিব, না থাকলে দিব না, এটা কোত্থেকে জানবো? মানে এটা জানার উপায় কি? এটা জানার উপায় হলো বেশি বেশি প্র্যাকটিস করা। প্র্যাকটিস না করলে এই বানান কোনো দিনই ভালো হবে না। ইভেন তুমি বানানের প্রচুর নিয়ম জানো, তুমি যদি প্র্যাকটিস না করো, খাতায় যদি ঠিকমতো না লেখো, এবং তোমার যদি মনোযোগ দিয়ে বানান না লেখো, তাহলে কোনোদিনই তোমার বানান ঠিক হবে না। সো বানানের ক্ষেত্রে প্র্যাকটিসটা খুবই জরুরি, খুবই জরুরি, অত্যাবশ্যকীয়। সো বজায় রাখো। এবার দেখো, মূর্ধন্য ন এবং দন্তন্য ন এর ব্যবহার। যদি তৎসম শব্দ হয়, তৎসম শব্দের ট বর্গীয় বর্ণের সাথে ডঢর সাথে দন্তন্য ধ্বনি মূর্ধন্য হয়। এখানে ট বর্গীয়র সাথে মূর্ধন্য হবে,
বুঝতে পারছো? এই যে দেখো কণ্টক ট এর সাথে মূর্ধন্য হয়েছে, ঘণ্টা, নির্ঘণ্ট, বন্টন, অকুণ্ঠ, আকণ্ঠ, উৎকণ্ঠা, উপকণ্ঠ, কণ্ঠ, এইগুলাতে কি হবে? হ্যাঁ, সবসময় মানে কি হবে আমাদের মূর্ধন্য ন হবে। কিন্তু দুই একটা ব্যতিক্রম আছে, যেমন কান্ডারি, কান্ডারি বানানে দন্ত ন হবে, মূর্ধন্য ন হবে না। আবার তৎসম শব্দে রি কারের পরে মূর্ধন্য ন হয়। আবার একই শব্দের মধ্যে রি রিকার র ফলা এর পরে যুক্ত খ এর শেষে কোনো স্বরবর্ণ ক বর্গ, প বর্গ এবং অন্তস্থ জ, অন্তস্থ অ, হ এবং অনুসার এই বর্ণগুলো একটি বা একাধিক বর্ণ থাকলেও পরবর্তী ন ধ্বনিটি মূর্ধন্য ন হবে। সো এটা একটু বেশ কঠিন নিয়ম। মূলত যদি এই যে রি এবং র আবার মূর্ধন্য স এরপরে যদি এই যে ক বর্গ মানে হলো ক খ গ ঘ উ, হ্যাঁ, আবার প বর্গ প ফ ব ভ ম, আবার যদি অন্তস্থ জ, অন্তস্থ অ, হ অনুসার জয় হং, হ্যাঁ, জয় হং, তাহলে যদি এই কটা থাকে, যদি রি র স মানে রিকার, রফলা, রেফ, তারপর যুক্ত খ, এগুলো তো এগুলোরই অংশ, রিকারের একটা অংশ, রির একটা অংশ রিকার, রয়ের একটা অংশ রফলা, মূর্ধন্য ষয়ের একটা অংশ হলো যুক্ত খ। সো এগুলোর পর যদি এগুলো থাকে তাহলেও কিন্তু মূর্ধন্য ন হবে। যেমন দেখো কৃপন, রির পরে প আছে, দেখো এই যে রি আছে না, রির পরে কিন্তু এই যে প আছে, তারপরেও এখানে প এ মূর্ধন্য ন হয়েছে। আবার নিবারণ, এখানে র আছে, রর পরে প আছে, তারপরে মূর্ধন্য ন হয়েছে। অগ্রহায়ণ, রফলা আছে, তারপরে হ আছে, অন্তস্থ আছে, তার জন্য মূর্ধন্য ন হয়েছে। সো সরাসরি আমরা বলতে পারি, এই যে এখানে যেমন বলছে রি র স, এই যে রি র এবং মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হয়। সো এটা রিকার এবং এই যে রফলা, রেফ, এগুলো তো রয়েরই আরেকটি অংশ। সো আমি যেটা বলতে চাচ্ছি যে রি র স এর পরে যেমন মূর্ধন্য ন হয়, ঠিক তেমনি রি র স এর পর যদি ক বর্গ, প বর্গ, অন্তস্থ জ, অন্তস্থ অ, হ অনুসার এগুলো থাকে তাহলেও সেখানে মূর্ধন্য ন হবে। সেটার উদাহরণ হলো এগুলো। সো এখানে নিয়মের চেয়ে সবচেয়ে বড় জিনিস হলো এই উদাহরণগুলো বেশি বেশি মনে রাখা, যে এই বানানগুলো আমরা ঠিক মতো পারতেছি কিনা। এগুলোকে আবার মানে বাংলা ব্যাকরণে নত্যবিধান বলা হয়, এটাকে নত্যবিধান বলা হয়। আবার দেখো মূর্ধন্য ষ এরও এরকম নিয়ম আছে, হ্যাঁ, যেমন মূর্ধন্য ন হয় আরো কোথায়, প্র, পরা, পরি, নির, কিন্তু সবগুলো শেষে কিন্তু র আছে, খেয়াল করো, র আছে, র আছে, হ্যাঁ। এর উপসর্গের পর যদি নম, নস, নি, অনু প্রভৃতি ধাতু ন স্থলে মূর্ধন্য ন হয়। সো আমাদের ওই যে রি র স মনে রাখলেই হবে, যে বয়বিন্দুর র থাকলে তারপরে মূর্ধন্য ন হবে, র থাকলেই হবে। যেমন রফলা আছে, র আছে, র আছে, এরপরে মূর্ধন্য ন হবে, আর কোনো জিনিস ভাবতে হবে না। আবার যুক্ত ব্যঞ্জন গঠনে ট বর্গের পূর্বে দন্ত ন হয়, হ্যাঁ, যুক্ত ব্যঞ্জন গঠনে, যেমন এন্টার, যে এগুলো কিন্তু ইংরেজি শব্দ, এগুলো কিন্তু বাংলা শব্দ না। মানে এই যে অতৎসম মানে তৎসম যেগুলো না, সেগুলোতে ক্ষেত্রে আবার এই সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে, যে মূর্ধন্য ন সবসময় ট বর্গের সাথে বসে, ঠিক আছে, কিন্তু সেটা যদি তৎসম শব্দ হয় তবে, এটা যদি অতৎসম শব্দ হয় তাহলে কিন্তু আবার বসবে না। সো এই জায়গাটা আমরা কেয়ারফুল থাকবো। এবং এই বানানগুলো দেখো, লন্ডন, সেন্ট্রাল, ব্যাংক, প্যান্ট। এবং এখানে মনে রাখা দরকার আরো একটা দিলাম, যে ঠান্ডা, অনেকে মনে করে ঠান্ডা বাংলা শব্দ, ঠান্ডা কিন্তু বাংলা শব্দ না। কিংবা লণ্ঠন, এগুলো কিন্তু বাংলা শব্দ না। সো লণ্ঠন হলো ইংরেজি শব্দ, ঠান্ডা হলো হিন্দি শব্দ, হ্যাঁ। সো এই শব্দগুলোতেও কিন্তু দন্ত ন হবে, কারণ এগুলো তৎসম শব্দ না। তৎসম বা সংস্কৃত শব্দতেই শুধু ট বর্গের সাথে বা ট ঠ ড ঢর সাথে মূর্ধন্য ন হবে, এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। সো আমরা যাও দেখি, পরবর্তীতে যাই। যুক্তবর্ণ গঠনে তৎসম, অর্ধ তৎসম, অতৎসম সকল শব্দে ত এর পূর্বে দন্ত ন হয়। সো দেখো অনন্ত, অন্তরঙ্গ, অনিন্দ, পরান্ন, সো এটা তৎসম হতে পারে, অতৎসম হতে পারে, সব জায়গায় ত বর্গের সাথে দন্ত ন হয়। এবং সন্ধি এবং সমাসযোগে গঠিত শব্দে দন্ত ন বহাল থাকে। যেমন অগ্রনায়ক, এখানে রফলা থাকার পরেও মূর্ধন্য হয়নি। দেখো এখানে রেফ থাকার পরেও মূর্ধন্য স হয়নি। আবার এখানে রিকার থাকার পরেও, সরি, যুক্ত খ থাকার পরেও এখানে মূর্ধন্য ন হয়নি। সো যদি সমাস যোগে গঠিত হয় এবং সন্ধি এবং সমাস যোগে গঠিত হয় তাহলে কিন্তু হবে না। এখন খেয়াল করো, তুমি এখন এগুলো কিভাবে বুঝবে যে কোনটা সমাস যোগে গঠিত হয়েছে? কঠিন প্রশ্ন না? সো এটার কারণ হলো
আমাদের এই ক্লাসে এত মানে ডিটেলস যেহেতু নাই, আমাদেরকে এগুলো যে উদাহরণগুলো দেয়া আছে এই উদাহরণগুলো আমরা পড়ে ফেলবো, তাহলে ইনশাল্লাহ হবে। কঠিন কিছু না, আবার কঠিনও আছে, সো একটু কেয়ারফুলি। তদ্ভব দেশি এবং বিদেশি শব্দে সর্বত্র দন্ত ন হবে, সহজ সমাধান। এবং বানানে মূর্ধন্য ষ এর যে ব্যবহার ঠিক একই রকম, যে রিকার থাকলে তারপরে মূর্ধন্য স হবে, র থাকলেও মূর্ধন্য স হবে, তারপর স্বরে ও ছরেয়া এটা থাকলে মূর্ধন্য স হবে না, এটা ছাড়া অন্য কিছু থাকলে মূর্ধন্য স হবে। যেমন এ থাকলে হবে, দীর্ঘই থাকলে হবে, দীর্ঘও থাকলে হবে, তারপরে ওকার থাকলে হবে, দীর্ঘই থাকলে হবে, রস্বই থাকলে হবে, রস্যও থাকলে হবে, ওকার থাকলে হবে, ই থাকলে হবে। সো যদি স্বরেও স্বরেয়া থাকে তাহলে শুধু হবে না, স্বরেও স্বরেয়ার পরে হবে না। যেমন স্বরেও স্বরেয়ার পরে হবে না, কিন্তু অন্য ক্ষেত্রে হবে। স্বরেও স্বরের সাথে যা হবে না, দেখো পুরস্কার, দেখো পুরস্কার, একটু রর সাথে একটা অ আছে, এই জন্য পুরস্কার বানানে কিন্তু মূর্ধন্য স হয় নাই, কিন্তু পরিষ্কার বানানে মূর্ধন্য স হবে, কারণ এখানে রস্বই আছে, এই জন্য এখানে মূর্ধন্য স হলো। এই যে রস্বইয়ের কারণে হইল, এটা র এর কারণে দন্ত স হয়েছে। সো এভাবে পুরস্কার, নমস্কার বানানো এরকম। নমস্কার দেখো দন্ত স হচ্ছে, কারণ মর সাথে একটা অ আছে, সো এই অ থাকলে এরপরে মূর্ধন্য স হবে না, সেটাই বলছে। অ আর আ থাকলে তারপর মূর্ধন্য স হবে না, তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন আষাঢ়। এরপর আছে ইকারান্ত উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়, কতগুলো না, ম্যাক্সিমাম গুলোতেই হয়। এরপরে যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম শব্দে ট বর্গের সাথে সবসময় হয়, যেমন অনিষ্ট, অষ্টম, কষ্ট, ভূমিষ্ঠ, শ্রেষ্ঠ, সুষ্ঠ, গোষ্ঠী। এটা মূলত ট বর্গের সাথে না, ট এবং ঠর সাথে, ট এবং ঠর সাথে, এই দুটার সাথেই হয়, আর কারোর সাথে হইতে দেখা যায় না। ওকে, বুঝতে পেরেছো? সো এবারে দেখো দন্ত স এর ব্যবহার, তালব্য স এর ব্যবহার আছে, বানানের ব্যবহার আছে, রেফের ব্যবহার আছে। এগুলো আমাদেরকে বেশি বেশি নিয়মগুলো সহ উদাহরণগুলো বেশি বেশি পড়তে হবে। হ্যাঁ, এই যে সন্ধিতে এই যে ও এর ব্যবহার, হ্যাঁ ও আর অনুস্বারের ব্যবহার। সো অনুস্বারের ব্যবহারটা কেমন, যে কখনো অহংকার, এই যে অহংকার এখানে ম কে চেঞ্জ করে আসছে অনুস্বার। সো এই যে অনুস্বার চিহ্নটা এই যে ফন্ট ভেঙে এস হয়ে গেছে, ওকে, একটু খেয়াল রাখতে হবে। দেখো তাহলে অনুস্বারের ব্যবহার, যে সন্ধিতে প্রথম পদের শেষে ম থাকলে ক বর্গের পূর্বে সেই ম এর স্থানে অনুস্বার হয়ে যায়। সো এগুলো সন্ধির নিয়ম, এবং এই নিয়মগুলোকে আমরা সবসময় খেয়াল রাখবো, যে এগুলোকে আমরা অন্যভাবে নেব না, যে অনুস্বারযুক্ত শব্দে প্রত্যয় বিভক্তি স্বরযুক্ত হলে চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো আরং, আরং বানান কিন্তু নর্মালি এই যে আরং আরং, কিন্তু যখন তুমি বলবা আরঙে যাব, তখন কিন্তু তোমাকে এভাবে লিখতে হবে। তুমি বলবা টং, এভাবে লিখতে হবে, কিন্তু যখন বলবা টঙে তখন আমাকে এভাবে লিখতে হবে। ঢং, ফড়িং, রঙিন, রঙিয়ে, সঙের। সো এগুলো কিন্তু এভাবে লিখতে হয়। যেমন দেখো আরং, এবং দেখো ঢং, ফড়িং। সো ফড়িং লিখছে এভাবে, কিন্তু যদি বলা হয় ফড়িং এর পাখা, কি বলে, ফড়িং এর পাখা অনেক হালকা যদি বলো, তাহলে দেখবা আবার ও লিখতে হবে। সো যেখানে তোমার এক অক্ষর হচ্ছে এবং ওই যে জায়গায় বা পদের শেষে অনুস্বার থাকতেছে, এটার সাথে যদি কোনো বিভক্তি যুক্ত হয় তাহলেই কিন্তু এটা আবার ও হয়ে যাবে। সো এই দুইটার উচ্চারণ কাছাকাছি বা একই রকমই উচ্চারণ, কিন্তু এটার ব্যবহার বা আলাদা। সো কোথায় কি ধরনের ব্যবহার, এগুলো কিন্তু আমরা তোমরা অলরেডি পড়ে ফেলেছো, এই জিনিসগুলো বারবার পড়বা, কারণ এগুলো থেকে এমসিকিউ হয়ে থাকে। সো বানানের ক্ষেত্রে কিন্তু বানান থেকেই, বানান শুদ্ধিকরণ থেকেই ম্যাক্সিমাম এমসিকিউ গুলো হয়। হ্যাঁ, বানান শুদ্ধি, যেমন দেখো এখানে কোন বানানটা শুদ্ধ, এখানে মুমূর্ষ, মুমূর্ষ, এখানে তিনটায় রস্যকার, এখানে আবার এখানে রস্যও নাই। সো এটা হলো শুদ্ধ বানান। এই বানানটা সর্বাধিকবার পৃথিবীতে, পৃথিবীতে নয় সরি, বাংলা ভাষায় মানে বাংলাদেশে যত চাকরির পরীক্ষা হয়েছে সমস্ত চাকরির পরীক্ষায় এই বানানটা আসছে। মানে এই বানান ছাড়া মনে হয় কোনো চাকরির পরীক্ষায় যায়নি। প্রতি এক বছর এক বছর পর পরে এই বানানটা চাকরির পরীক্ষায় দেখা যায়। সো তোমরা তো কেবল ক্লাস 8-এ পড়ো, তোমাদের চাকরি নিয়ে আপাতত টেনশন নাই। সো মনে রাখবা, এটা সারা জীবনই কাজে লাগবে। 8, 9, 10, 11, 12, 13, 14, 16 যত বড় হও এই বানান কাজে লাগবে। সো মুমূর্ষ বানানে মনে রাখবা, দুই পাশে দুটো হ্রস্বকার, মাঝখানে একটা দীর্ঘকার এবং শেষে মূর্ধন্য ষর পর একটা রেফ আছে। এটুকু মনে রাখলে এনাফ ইনশাল্লাহ। এরপরে দেখো কোন বানানটি সঠিক।
তাহলে কোন বানানটি সঠিক? এই যে ঝর্ণা বানানটা সঠিক। দেখে মনে হইতেছে ভুল। অনেকে ঝর্ণা বানানে মূর্ধন্য ণ জানে, কারণ র এর পর মূর্ধন্য ণ হয়। কিন্তু এই বানানটা ধরো যে অতৎসম, এবং যার কারণে এই ঝর্ণা বানানে কি মূর্ধন্য ণ হয় নাই। এবার দেখো নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ, অটবি ভুল, কিংবদন্তি ভুল, বিদুষী ভুল। হ্যাঁ, এটা কারিগরি ঠিক, কারিগরি ঠিক। এরপরে দেখো আলি প্রত্যয় যুক্ত কোন বানানটি ইকার আছে? আলি প্রত্যয়, মিতালি, ইরানি, নেপালি, হিন্দি। জাস্ট মিতালি। ইরানিতে আলি প্রত্যয় যুক্ত হয়নি। ইরাজক আল আনি এটা যুক্ত হয়নি, এটা তো আলি লয়ই নাই। এবার নেপালি, এটা কি নেপ যোগ আলি নেপালি হয়েছে? না, নেপালি একটা সরাসরি নেপাল থেকে ই যুক্ত হয়েছে। আবার হিন্দি তো আলি প্রত্যয় নাই। সো মিতালিতে মিতা যোগ আলিতে মিতালি হয়েছে। সো এই জায়গায় আমরা বলতে পারি আলি প্রত্যয় যুক্ত হয়েছে। অলরাইট। কোন বানানটি শুদ্ধ? এখানে দুস্থ বানানটি সুস্থ, শুদ্ধ, এবং এই বানানগুলো ভুল। সো আমি যেভাবে বুঝতে পারতেছি, কারণ আমি অনেকদিন ধরে বানান পড়ি এবং প্র্যাকটিস করি, যে কারণে আমি সহজেই বুঝতে পারতেছি। এবং তুমিও যদি তোমার বানানগুলো এভাবে পড়ো, তাহলে দেখবে যে তুমিও সুন্দর করে পারতেছো। এরপরে দেখো অর্থ এবং উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষ্য, বিশেষণ ও অব্যয় শব্দের সাথে কোনটি দেওয়া আবশ্যক? ম্যাক্সিমাম ক্ষেত্রে ওকার। হ্যাঁ, ওকার। আমরা একটু আগে বললাম ওই যে মত, মতো, ছিল, হ্যাঁ, কেন। সো এগুলো কিন্তু আমাদের কাজ করে আর কি। এবার দেখো কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? অগ্রহায়ণ, আশিস, বিষম। এই যে অগ্রহায়ণে মূর্ধন্য হবে, কস্তুরী বানান রস্বইকার হবে। হ্যাঁ, আশিস বানান হয়নি। এবার দেখো এটাতে কোনটা সঠিক? যে রস্বই রস্ব ধ্বনির পরে বিসর্গ এবং পরে ক খ প ফ থাকলে বিসর্গস্থলে কোন ধ্বনি হবে? এ বাবা, এটা নিয়ম, এটা সরাসরি মুখস্থ করতে হবে। মানে এটা তোমার মানে মুখস্থ ছাড়া কোনো ওয়েই নেই। সো বিসর্গ যে নিয়ম সেখান থেকে আসছে, সরাসরি মুখস্থ করতে হবে। সরাসরি বইতে আছে, সরাসরি দিনাজপুর বোর্ডে 2019 সালের প্রশ্ন, এবং তোমাকে ভালো করে পড়তে হবে। এরপরে দেখো সংস্কৃত সাত, সাতের পর কোনটি ব্যবহার হয়? এটা সরাসরি নিয়ম, সাত থাকার পর মূর্ধন্য স ব্যবহার হয়। ময়মনসিংহ বোর্ড 2019 সালের প্রশ্ন। ইকারান্ত ও উকারান্তের পর কোন ধাতুগুলোতে মূর্ধন্য স হয়? এই যে ইকারান্ত, রস্বই থাকার পরে যেটা হয়েছে, এই যে অভিষেক, দেখো রস্বই থাকার কারণে এখানে মূর্ধন্য স হয়েছে। কোনটি শুদ্ধ? মেয়েলি রস্বইকার হবে, এখানে মূর্ধন্য ন হবে, এখানে মূর্ধন্য স হবে। সো দুর্নিবার শুদ্ধ। এবার দেখো সন্ধি ও সমাস যোগে গঠিত শব্দের বানানে দন্তনয়ের ব্যবহার, অনন্ত, শিহরণ, সান্নিধ্য, এরা কেউ সন্ধি সমাজযুক্ত না। সন্ধি সমাজযোগে গঠিত হলো দুর্নাম। এখন আমি কেমনে পারলাম? হ্যাঁ, আমার আমার কাছে কি আছে? কারণ আমি অনেকদিন ধরে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করি। সো তুমি যখন প্র্যাকটিস করবা, তুমিও দেখবা পারবা। এটা কিন্তু একদম সরাসরি তোমার বইতে 2 না 1 নাম্বার উদাহরণে এটা চলে আসে। সো বইয়ের উদাহরণগুলো খুব ভালোভাবে পড়তে হবে এখানে। কোন বানানটি সঠিক? এখন দেখো কোন বানানটি সঠিক? অনুষঙ্গ, অনুষঙ্গ, এই বানানটা সঠিক। এখন কেন সঠিক? এই যে রস্য আছে, তারপর মূর্ধন্য স হয়েছে। রস্যর পর এখানে মূর্ধন্য স আছে, কিন্তু এখানে এই যে অনুসার চলে আসছে। অনুসার এভাবে মাঝখানে থাকে না। এবার দেখো যুক্ত ব্যঞ্জনের গঠনে অতৎসম শব্দের ট বর্গের সাথে কোনটি বসে? ট বর্গের পূর্বে যুক্ত ব্যঞ্জন অতৎসম শব্দ বলছে, তাহলে অতৎসম শব্দে দন্ত ন বসে, আর তৎসম শব্দে মূর্ধন্য ন বসে। নিচের কোন বানানটি সঠিক? নিচের এই যে দুর্নিবার, আমরা দুর্নিবার একটু আগেই দেখেছি, এই বানানটা সঠিক, বারবার আসতেছে। সো এটা একটু খেয়াল রাখো। তৎসম শব্দের বানানে যুক্ত ব্যঞ্জনে ট বর্গীয় বর্ণের পূর্বে কোনটি যুক্ত হয়? ট বর্গীয় বর্ণের পূর্বে, এবং বলছে তৎসম শব্দে। তৎসম শব্দে থাকলে ট বর্গীয়তে চোখ বন্ধ করে মূর্ধন্য স। তৎসম থাকলেই মূর্ধন্য ন, মূর্ধন্য স কম্পালসারি ওইখানে বসবেই। বুঝতে পারছো? দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু অতৎসমতে মূর্ধন্য ন, মূর্ধন্য স বসবে না, কখনোই না। ওকে, এরপরে দেখো নিচের কোনটি সঠিক? ঘন্টা ভুল, দণ্ড ভুল, বিশেষণ ঠিক আছে, ত্রাণ ভুল। এখানে র ফরের এখানে মূর্ধন্য ন হওয়ার কথা হয় নাই, এখানে মূর্ধন্য ন হওয়ার কথা হয় নাই, এখানে মূর্ধন্য ন হওয়ার কথা হয় নাই। নিচের কোন বানানটি শুদ্ধ? দুর্নিবার ভুল, দুর্নীতি ভুল, পরান্ন শুদ্ধ, সুন্দর, পরান্ন সুন্দর, দুর্নাম ভুল। নিচের কোন বানানটি সঠিক? দেখো বিশ্রিক, বিশ্রিক, এটা সরাসরি বানান যদি জানা না থাকে তাহলে এটা বানান জানা যাবে না। ওকে, এই যে বানানগুলো দেখলাম, এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন। সো বোর্ডে আসা বানানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল করলাম, সেটা হলো সবচেয়ে বেশি আসছে কি? সবচেয়ে বেশি আসছে হলো উদাহরণ, তারপরে কিছু জায়গায় নিয়ম আসছে। নিয়মও আসছে, নিয়মকে একবার ফেলে দেওয়া যাবে না। কিন্তু আমরা জ্যোতিচিহ্নের ক্ষেত্রে দেখেছি, জ্যোতিচিহ্নতে নিয়মই বেশি, উদাহরণ কম আসছে। সো আমাদেরকে নিয়ম আর উদাহরণ ব্যালেন্স করে পড়তে হবে। ওকে, তাহলে আমাদের বিরাম চিহ্ন এবং বানান, এই দুইটা টপিক আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আজকের ক্লাসটি, এই ভিডিও ক্লাসটি এই পর্যন্তই। তোমরা
বেশি বেশি প্রিপারেশন নাও, বেশি বেশি প্র্যাকটিস করো, রিভিশন দাও, বেশি বেশি খাতায় লিখো বানানগুলো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।